ক্লাস 9 চ্যাপ্টার নাম্বার 2 পৃথিবীর গতিসমূহ। যেমন আগের চ্যাপ্টারে আমরা দেখছিলাম পৃথিবী কিরকম, অর্থাৎ সমতল নাকি গোলাকার, এই নিয়ে যেমন অনেকে অনেক যুক্তি দিয়েছিলেন, ঠিক সেইভাবে পৃথিবীর গতি নিয়েও এখানের মধ্যে দুটো ধারণা তৈরি হয়েছিল। প্রথম ধারণা এটা বলতো যে পৃথিবী হচ্ছে কেন্দ্রে অবস্থান করছে, ঠিক আছে, এবং পৃথিবীর চারিদিকে সূর্য, অন্যান্য গ্রহ, নক্ষত্র এরা সবাই প্রদক্ষিণ করছে, অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে সমস্ত গ্রহ, উপগ্রহ, এমনকি সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। অর্থাৎ সমস্ত কিছুর মূল যে অংশ আছে সেখানে পৃথিবী আছে। এটা যদি পৃথিবী হয় এবং তার আশেপাশে বাকি সবগুলো ঘুরছে, সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। ঠিক সেভাবে আরেকটা ধারণা অনেক পরের দিকে আসে, যেটা সঠিক ধারণা আমরা বলতে পারি, সেটা হচ্ছে সূর্যকেন্দ্রিক ধারণা। মানে সবার যতগুলো গ্রহ আছে, ইনক্লুডিং পৃথিবী সহ বা বাকি যে গ্রহগুলো আছে সেগুলো কি করছে, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তাই একে বলা হচ্ছে সূর্যকেন্দ্রিক ধারণা। এবার এইরকম ছিল দুই ধরনের ভাবনা, যেখানে একটা দল বলছে যে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এদের মধ্যে প্রমুখ কিছু নাম হচ্ছে থালে, অ্যানাক্সিমেন্ডার, প্লেটো, অ্যারিস্টটল, টলেমি প্রমুখ। আর যারা বলছে সূর্যকে কেন্দ্রে রেখে, যেটা সঠিক ধারণা, যে সূর্যকে কেন্দ্র রেখে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলি ঘুরছে, সেই ধারণা দিয়েছিলেন কোপার্নিকাস, যেটাকে হেলিওসেন্ট্রিক ধারণা বলা হয়ে থাকে। এছাড়া কেপলার, গ্যালিলিও, নিউটনও এই ধারণায় বিশ্বাসী ছিলেন। এর মাঝে আরেক দল মানুষ আছে যারা এদের থেকেও আরেক ভাগ এগিয়ে কথা বলেন। তারা হচ্ছেন আমাদের ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট এবং ভাস্করাচার্য। এরা কোপার্নিকাস সেখানে 1543 সালে গিয়ে এই ধারণা দিয়েছিলেন যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। ঠিক তার অনেক বছর আগে, প্রায় 499 সাল আনুমানিকভাবে ধরা হয়, যে তারা প্রথম বলে যে পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে। অর্থাৎ আমাদের ভারতীয় বিজ্ঞানীরা অনেক আগেই এই সমস্ত বিষয়গুলো কিন্তু সঠিক ধারণা দিয়ে গেছে। ঠিক, এইবার আসছে সূর্যকে কেন্দ্র করে যে এই যে সৌরকেন্দ্রিক যে ব্যবস্থা, সেটা আমরা দেখছি সব থেকে সত্য, মানে আমরা লক্ষ্য করে দেখেছি এটাই সত্য ঘটনা। ঠিক, অর্থাৎ কিনা সব থেকে প্রথমে আমরা দেখতে পাবো সূর্যকে এই সূর্যমণ্ডলের কেন্দ্রে, তারপর বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই গ্রহগুলোকে আমরা দেখতে পাবো। এছাড়া দেখতে পাবো পৃথিবীকে কেন্দ্র করে একটা পৃথিবীর উপগ্রহ চাঁদ ঘুরছে। তেমনি অন্যান্য যেগুলো রয়েছে বাকিগুলোরও উপগ্রহ আছে, যেমন পৃথিবীর চাঁদ আছে, তেমনি অন্যান্য গ্রহগুলোরই উপগ্রহ আছে, শুধু বুধ আর শুক্রকে ছাড়া। এবার বুঝতে হবে দুটো ঘটনা, ঠিক আছে। এখানের মধ্যে পৃথিবীকে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এখানের মধ্যে দেখানো হচ্ছে, তাহলে পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে, মানে কি, দুই মেরু যে জায়গা দিয়ে যাচ্ছে, সেই মেরু দুটোকে যদি যোগ করি, তাহলে অক্ষের সাপেক্ষে কি বলা হচ্ছে না, নিজের অক্ষের সাপেক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে লাট্টুর মতো, এবং তার সাথে সাথে সূর্যকে কেন্দ্রে রেখে সূর্যের চারিপাশে ঘুরছে। এই যে অক্ষের চারিপাশে ঘুরছে, এটাকে বলছি আমরা আহ্নিক গতি, এবং এই যে চারিপাশে ঘুরছে এটাকে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলা হয়ে থাকে। এইবার এই আহ্নিক গতির মধ্যে দুটো মেন কনসেপ্ট আছে। প্রথম কনসেপ্ট হচ্ছে সৌরদিনের কনসেপ্ট, এবং একটা আসে নক্ষত্র দিনের কনসেপ্ট। এবার এই সৌরদিন কি আর নক্ষত্র দিন কি? আমরা জানি যে সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, এবং আমরা পুরো দিন রাত্রিকে মিলিয়ে প্রায় 24 ঘন্টা সময় যখন আমরা দেখি, তখন আমরা বলি একটা দিন আমাদের মধ্যে ব্যতীত হয়েছে। আমরা দেখি পৃথিবীর দিন হচ্ছে তাহলে 24 ঘন্টা। এবার এই 24 ঘন্টার মধ্যে দুটো কনসেপ্ট আসছে, সেই দুটোকে ভিত্তি করে কিন্তু সূর্য দিন এবং নক্ষত্র দিন এগুলো কিন্তু ডিসাইড করা হচ্ছে। বলা হয় যে পৃথিবী তার অক্ষের সাপেক্ষে ঘুরছে, অক্ষকে কেন্দ্র করে, এবং এখানে 23.5 ডিগ্রি কোণ করছে, যে লম্ব রেখাটা যাচ্ছে সে তার তুলনায় 23.5 ডিগ্রি কোণ করছে এবং ঘুরছে। ওকে,
এবার এই যে ঘোড়াটা, এটাকে আমরা কি বললাম, আহ্নিক গতি। এই আহ্নিক গতির জন্য দিন রাত্রি হচ্ছে। এবার এই দিন রাত্রির ঘটনা যখন ঘটছে তখন সূর্যের সাপেক্ষে বলা হচ্ছে, যদি আমরা কোনো একটা পয়েন্ট নিই, আমরা ভারতবর্ষের কোনো একটা জায়গাকে নিই, সেখানে কি হবে, সেখানে আবার যদি আমরা ধরে নিই যে 12টা বাজছে, ঠিক আছে, অর্থাৎ সূর্য সম্পূর্ণ মাথার উপরে আছে, দুপুর 12টা, ঠিক তারপরের দিন দুপুর 12টা বাজবার জন্য কত ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে আমাদের? 24 ঘন্টা। অর্থাৎ কিনা ওই একই বিন্দুতে বলা হচ্ছে যে অক্ষের উপর ওই একই বিন্দুতে ফিরতে, মানে একবার সম্পূর্ণ আবর্তন করতে সূর্যের সাপেক্ষে 24 ঘন্টা লাগে। কিন্তু যদি আমরা এটাকে সূর্যের সাপেক্ষে না দেখে অন্য কোনো দূরের একটা নক্ষত্র, আমরা ধরে নিচ্ছি এখানে আছে, ছবিতে দেখানো সম্ভব নয়, এই নক্ষত্রটার বেসিসে দেখি, তাহলে ঘটনাটা কিছুটা অন্যরকম হচ্ছে। এখানে বলা হচ্ছে যদি আমরা এই নক্ষত্রটার হিসাবে দেখি, তাহলে পৃথিবীকে দেখলে বুঝতে পারবো এই যে একবার ঘুরবার জন্য যে আমরা 24 ঘন্টা কথাটা বলছি সেটা ভুল। সেখানে শুধুমাত্র 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড সময় লাগে। তাহলে যে 24 ঘন্টা অর্থাৎ সূর্যের সাপেক্ষে যদি এক পাক ঘুরতে হয়, সূর্যকে কেন্দ্র করে সূর্যের সামনে এসে একই পয়েন্টে আবার ফিরে আসতে হয়, তাহলে সেখানে 24 ঘন্টা লাগে। কিন্তু অন্য একটা নক্ষত্র আছে, তার সাপেক্ষে যদি আমরা সেই একই বিন্দুকে তার সামনে আনবার চেষ্টা করি, সেই একই বিন্দুতে অর্থাৎ কিনা সম্পূর্ণভাবে একবার পূর্ণ পাক খেতে আবর্তন করতে, সেখানে সময় লাগছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। তাহলে 3 মিনিট 56 সেকেন্ডের একটা পার্থক্য হচ্ছে। এবার এই পার্থক্যটা কেন হচ্ছে? বলা হয় যে এই পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে, তখন পৃথিবী শুধু একটা গতি নয়, অর্থাৎ আহ্নিক গতি যে রয়েছে সেটা নয়, সঙ্গে পরিক্রমণ গতিও কিন্তু কাজ করছে। যখন পৃথিবী সূর্যের চারিদিকে এভাবে লাট্টুর মতন পাক খেতে খেতে ঘুরছে, তখন আহ্নিক গতির জন্য যেটা কিনা 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে হয়ে যাওয়ার কথা ছিল ওই একই পয়েন্টে একবার পূর্ণ আবর্তনের জন্য, কিন্তু সেই সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীও তার নিজের কক্ষপথে কিছুটা হলেও এগিয়ে যায়। এবং যেহেতু এগিয়ে যায়, তাই সেই পয়েন্টে আবার সেই 12টা বাজবার জন্য, অর্থাৎ কিনা সম্পূর্ণ এক পাক আবর্তন করবার জন্য এই এক্সট্রা 3 মিনিট 56 সেকেন্ড লেগে থাকে। তাই আমরা সূর্যের সাপেক্ষে যে দিনটাকে দেখছি, অর্থাৎ কিনা সৌরদিন, সেটা 24 ঘন্টায়, তেমনি নক্ষত্রের সাপেক্ষে যেটা দেখছি সেখানে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডের দিন হচ্ছে। অর্থাৎ কিনা বলা হচ্ছে যে পৃথিবী, এই যে পৃথিবী রয়েছে, সেখানে পৃথিবী আবর্তনের জন্য সময় নিচ্ছে মোট 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আর এই আহ্নিক গতিকে আরো ভালোভাবে বলা হচ্ছে যে পৃথিবী নিজ মেরুরেখা বা অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম লাট্টুর মতো পাক খাওয়াকে আহ্নিক গতি বলা হচ্ছে। এবং এই গতির জন্যই এই সৌরদিন এবং নক্ষত্র দিনকে আমরা দেখলাম। ক্লিয়ার? এরপরে বলা হচ্ছে আহ্নিক গতির বেগ এবং মহাজাগতিক প্রমাণ। যদি আমরা এটাকে ফ্যানের সাথে তুলনা করি, একটা ফ্যানের কি হয়, উপরে আমাদের চোখের সামনে যে বিন্দুটা আসবে মেন, যদি আমরা দেখি তাহলে মাথাটা আর কি, সেই জায়গাটা, এবং পাখাগুলোকে আমরা যদি এভাবে বড় বড় অংশে ধরে নিই, যেভাবে পাখাগুলো যে ঘুরে, ঠিক আছে, তাহলে এই যে মেন মধ্যের বিন্দুটা রয়েছে, সেখানে কি হবে, আমরা যদি ভালো করে লক্ষ্য করি, আমরা নিচের দিক থেকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো এই বিন্দুটা মনে হয় যেন ঘুরছে না, অর্থাৎ কিনা মাথার যে বিন্দুটা সেটা কথা বলছি, কিন্তু আশেপাশের পাখাগুলো খুব জোরে বেগে ঘুরতে থাকে। ঠিক একই কাণ্ড ঘটে আমাদের পৃথিবীর ও সুমেরুবিন্দু, কুমেরুবিন্দু, নিরক্ষরেখা এবং বিভিন্ন স্থানে। ঠিক? অর্থাৎ কিনা এই যে আবর্তন গতি, পৃথিবীর যে গোলাকার হচ্ছে এবং তার কারণে কি হচ্ছে, আবর্তন গতি বেগের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ নিরক্ষরেখায় কি হবে, অর্থাৎ কিনা পাখার যে বাইরের অংশগুলো, যদি আমরা দেখি ফ্যানের পাখার বাইরের অংশগুলো কি হবে, বেশি জোরে ঘুরবে, রাইট, এরকম ভাবে ঘুরছে। যদি আমরা দেখি তাহলে এরকম ভাবে, এইটা হচ্ছে মেন বিন্দু, মাথার অংশটা কি হবে, মানে এই বিন্দুটা কম ঘুরবে আর পাখাগুলো বেশি জোরে ঘুরবে, রাইট। সেম হচ্ছে মেরু বিন্দুতে এখানে কি হচ্ছে, তার জন্য কম ঘুরতে হচ্ছে, এবং এই নিরক্ষরেখাতে বেশি জোরে ঘুরতে হবে। ঠিক এখানে বলা হচ্ছে নিরক্ষরেখার মধ্যে এখানে 1670 কিলোমিটার পার ঘন্টা, যেখানে তেমনি মকর ক্রান্তি রেখা বা কর্কট ক্রান্তি রেখা সেই জায়গায় 1500 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘুরছে।
কিন্তু সেখানে সুমেরু কুমেরু বৃত্ততে 830 কিলোমিটার/ঘন্টা অর্থাৎ কমছে, তেমনি সুমেরু কুমেরু বিন্দুতে আরো কমে 0 কিলোমিটার/ঘন্টা হচ্ছে। অর্থাৎ নিরক্ষরেখায় সবচেয়ে বেশি হচ্ছে গতিটা আবর্তনের, কিন্তু কুমেরুতে সবচেয়ে কম, 0। এবার এখানে আমাদের মহাজাগতিক প্রমাণ বলে বলছে যে সূর্যোদয় সূর্যাস্ত হতে আমরা দেখতে পাই যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, তার কারণে আমরা কি দেখতে পাবো, পূর্ব দিকে সূর্য উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। নক্ষত্রদের গতি, আমরা যদি রাতের আকাশে নক্ষত্রগুলোকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে পূর্ব থেকে যেন মনে হয় পশ্চিমের দিকে যত রাত্রি বাড়বে তত যেন পূর্ব থেকে পশ্চিমের দিকে চলে যাবে। এটাও এক ধরনের প্রমাণ, যা কিনা প্রমাণ করে যে পৃথিবীর আহ্নিক গতি রয়েছে, অর্থাৎ পৃথিবী তার মেরু বরাবর মানে মেরু রেখা বা অক্ষের সাপেক্ষে লাট্টুর মতন পাক খাচ্ছে, খেতে খেতে ঘুরছে। ঠিক, এছাড়াও বলছে আরো প্রমাণ করা যায়, যেমন ফুকো বলে একজন ছিলেন, তার দোলকের পরীক্ষা ছিল, তিনি এইখানের মধ্যে একটা দোলক ঝুলিয়ে দিচ্ছেন, এই যে এখানে একটা দোলক তিনি ঝুলিয়ে দিলেন এবং সেখানের মধ্যে এই যে দাগগুলো পৃথিবীর আবর্তনের সাথে সাথে সমান সমান ভাবে মানে পাক খেতে থাকবে, ঠিক সেটা বলা হলো। কিংবা কোনো একটা নর্মাল বস্তুকে উপর থেকে নর্মালি লম্বালম্বি ভাবে ছুড়ে দিলেও কি হচ্ছে না, নিচের দিকে যখন আসবে তখন যেন পূর্ব দিকে সরে যাচ্ছে, এরকম মনে হবে, এটা আবর্তন গতির জন্য। এছাড়া মেন যেটা প্রমাণ বলা হচ্ছে যে যদি আমরা কৃত্রিম উপগ্রহের সাথে দেখি সাহায্যে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে পৃথিবী কিন্তু একদমই পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, যেটা কিনা আর অন্য কোনো প্রমাণের দরকার পড়বে না, যেহেতু এটা প্রত্যক্ষভাবে আমরা দেখে নিলাম। ঠিক, এবার বলা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্য কি পরিবর্তন হচ্ছে। পৃথিবীর এই আহ্নিক গতির জন্য আমরা দিন রাত্রি দেখতে পাই এবং দিনের বিভিন্ন ধরনের যে উষা, সকাল, দুপুর, বিকেল, গোধূলি, সন্ধ্যা, এই সময়গুলোকে আমরা লক্ষ্য করে থাকি। এবং এই যে একদিকে হচ্ছে রাত্রি এবং একদিকে হচ্ছে দিন, সূর্যের সামনে যে দিকটা থাকবে সেদিকে হবে দিন, আর তার উল্টো দিকে হবে রাত। দিন কি জিনিস বলছে, যখন পৃথিবী যেহেতু নিজের কোনো আলো নেই, তাই সূর্যের আলোয় আলোকিত হয়, তাই সূর্যের সামনে থাকা অংশটা দিন হবে, তেমনি যে দিকটা বিপরীতে থাকবে সেদিকটা রাত হবে। এবং এই দুটোর মাঝে একটা যেন লাইনের মতন থাকবে, অর্থাৎ কিনা দিন রাত্রি যেখানে লাইনের মতো মিশছে সেই জায়গাটাকে আমরা বলবো ছায়া বৃত্ত। লাইনের মতো এখানে দেখতে লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কি গোটা লাইন জুড়ে জুড়ে থাকবে, উল্টো দিকটাতেও থাকবে, যেটা কিনা হবে কিরকম বৃত্তের মতন, তাই সেটাকে বলছে ছায়াবৃত্ত। তেমনি সকাল হবার আগে, সূর্য উঠবার আগে একটা আভাযুক্ত সময় থাকবে, সূর্যের আভাযুক্ত, সেটাকে বলছে উষা। তেমনি সকাল হবে, তারপরে আবার দুপুরবেলা 12টার সময় কঠোর একবারে মাথার উপর লম্বা ভাবে রোদ পড়বে। তেমনি বিকেল বেলা কি হবে, একটু রোদের যে তাপমাত্রাটা একটু হলেও তীর্যক ভাবে তাপ পড়বে। ঠিক সেভাবে গোধূলি হবে, যেটা কিনা সন্ধ্যা, অর্থাৎ একেবারে অন্ধকার অবস্থা এবং বিকেলের মাঝামাঝি অংশ, সেটাকে আমরা গোধূলি বলে থাকি। ঠিক, এবং তারপর হবে রাত্রি। এই দিনের এই পর্বগুলো আমরা কিন্তু আহ্নিক গতির ফলে দেখতে পাই। এবার আহ্নিক গতির ফলে আরো জিনিস যেগুলো আমরা লক্ষ্য করি সেগুলোর কথা বলা হচ্ছে, যে পৃথিবীর মধ্যে কোরিওলিস বল এবং ফেরেলের সূত্র, এই দুটো আমাদের কাজে লাগে বিভিন্ন বায়ু গতি, সমুদ্র স্রোতের গতি ইত্যাদি নির্ধারণ করবার জন্য। তো এগুলো কিন্তু আবর্তন গতির কারণেই তৈরি হয়। তেমনি জোয়ার ভাটা সৃষ্টি হয়, জোয়ার ভাটা কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা পড়বো, এবং তার সাথে সময় যে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু এই আহ্নিক গতির কারণে আমরা দিনের মধ্যে বিভিন্ন ধরনের সময়ের পরিবর্তন দেখতে পাই। প্রথমত তো বলা হচ্ছে যে কোরিওলিস বল এবং ফেরেলের সূত্র। কোরিওলিস বল কি বলে, যে এখানের মধ্যে বায়ু প্রবাহ এবং সমুদ্র পথ, যে সমুদ্র স্রোত, সেগুলো সোজা না দিয়ে বেঁকে যায়, এটাকে হচ্ছে কোরিওলিস বলের প্রভাব। এবং উত্তর গোলার্ধে এই কোরিওলিস বলের প্রভাবে কি হচ্ছে সেটা বলছে ফেরেলের সূত্র, যেখানে বলা হচ্ছে যে উত্তর গোলার্ধে যে কোনো বায়ু হোক, সমুদ্র স্রোত হোক, সেটা কি হবে, ডান দিকে বেঁকে যাবে, এবং দক্ষিণ গোলার্ধে সেটি বাম দিকে বেঁকে যাবে। ঠিক, আমরা এগুলো কিন্তু বায়ুচাপ করবার সময়ও দেখেছিলাম। ওকে, এবার বলা হচ্ছে জোয়ার ভাটার সৃষ্টি। জোয়ার ভাটা কি জন্য সৃষ্টি হবে, বলছে যে পৃথিবী যেহেতু নিজের অক্ষের সাপেক্ষে ঘুরবে, তাই এই বাইরের দিকে একটা কেন্দ্রাতিক বলের সৃষ্টি হবে, সেন্ট্রিফিউগাল ফোর্স, এবং চাঁদ এবং সূর্যের আকর্ষণে সেই বলটাই কাজ করে আমাদের কি করবে, জোয়ার ভাটা সৃষ্টি করবে। তৃতীয়ত সময় নির্ধারণের কথা বলা হচ্ছে, যে স্থানীয় সময় আলাদা হবে, অর্থাৎ যখন আমরা 12টা বলি, অ্যাকচুয়ালি কি 12টা মানে হচ্ছে সূর্য একেবারে মাথার উপর থাকবে, সেটা এক ধরনের সময় যেটাকে আমরা স্থানীয় সময় বলে থাকি, এবং আরেকটা হচ্ছে প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড সময়। প্রত্যেকটা স্থানে 12টা ঠিক একই সময় বাজবে না, কলকাতায় একটা অন্য সময়ে সূর্য মাথার উপর একদম খারাপভাবে আলো দেবে, ঠিক সেভাবে দিল্লিতে একটু হলেও পরে, 1 ঘন্টা পরে, প্রায়
সূর্য মানে 12টার সময় যেরকম রোদ থাকার কথা সেরকম অবস্থায় থাকবে। কিন্তু প্রত্যেকটা স্থানে যদি আমরা এভাবে আলাদা আলাদা করে মাপতে চাই, তাহলে পুরো দেশের ক্ষেত্রে যদি কেউ বলে যে কোনো একটা টিভিতে কোনো একটা ম্যাচ আসবে, সেটার সময় এই সময়টা, তাহলে প্রত্যেকটা স্থানে সেই সময়টা আলাদা আলাদা হবে। তার কারণে কি করা হয় না, আমাদের একটা প্রমাণ সময় ধরে নেওয়া হয়, মাঝামাঝি একটা সময়, যেটা কিনা সব জায়গার জন্য উপযুক্ত হয়। ওকে, তো এখানে বলা হচ্ছে যে দেশের মধ্যভাগের কোনো একটি দ্রাঘিমা রেখায় স্থানীয় সময়কে সমগ্র দেশের সময় হিসেবে মেনে নেওয়া হয়, যেটাকে আমরা প্রমাণ সময় বলে থাকি। নেক্সট বলা হচ্ছে বার্ষিক গতির ব্যাপারে। বলা হয় যে সূর্যকে এই যে সূর্যকে পৃথিবী সূর্যের চারিদিকে যে ঘুরছে, এখানে একটা গতি হচ্ছে আহ্নিক গতি, তেমনি আরেকটা গতি হচ্ছে আমাদের বার্ষিক গতি, অর্থাৎ কিনা বছরে পরিবর্তনের জন্য যে গতিটি দায়ী। এখানে বলা হয় যে পৃথিবী নিজের অক্ষের উপর আবর্তনের সাথে সাথে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে, একে বলা হচ্ছে বার্ষিক গতি। এবার কি কি আমি দেখলাম, একটা হচ্ছে উপবৃত্তাকার, অর্থাৎ বৃত্তাকার নয়, একটু চ্যাপ্টার ডিমের মতন আকৃতির কক্ষপথে পৃথিবী সূর্যের চারিদিকে কি করবে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরবে। এখানে বলা হচ্ছে এর বেগ প্রায় সেকেন্ডে 30 কিলোমিটারের মতো, এবং এখানে যে এই কক্ষপথ অরবিট পৃথিবীর, সেটা হচ্ছে 96 কোটি কিলোমিটার। ওকে, এইবার সূর্য কোথায় থাকবে, সূর্যকে একটা ফোকাসে রাখা হবে, ফোকাসে রেখে পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকে ঘুরবে। এবং এখানের মধ্যে বলা হয় এই যে এই ঘুরবার জন্য কতটা সময় লাগবে, মেনলি মানে মোট কথা এখান থেকে শুরু করবার পর একবার পৃথিবী ঘুরে আসতে, মানে এদিক থেকে ঘুরে আবার এখানে আসতে অ্যাকচুয়ালি সময় কত লাগবার কথা বলছে এটা হবে 365 দিন, যেটা আমরা বছর করে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি 365 দিন নয়, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় লাগে। এবার আমাদের সুবিধার জন্য, আমাদের গুনবার সুবিধার জন্য, আমাদের মাপবার সুবিধার জন্য আমরা কি বলি, 1 বছর সময় 365 দিন। তাহলে এই 5 ঘন্টা 46 মিনিট 48 মিনিট 46 সেকেন্ড এই সময়টাকে বাদ দিয়ে দেওয়া হয় গণনার জন্য। এবার বাদ দিলে হিসেব মিলে যাবে সেরকম হবে না, হিসেব মেলাতে হবে। তাই এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ডকে 4 দিয়ে গুণ করা হচ্ছে, অর্থাৎ 24 ঘন্টা, মানে অর্থাৎ কিনা একটা দিন তাহলে বেরিয়ে যাবে। অর্থাৎ কিনা কি করা হয় যে 4 বছর অন্তর অন্তর একটা করে এক্সট্রা দিন বাড়ানো হয় বছরের মধ্যে, অর্থাৎ 4 বছর পর বছরটাকে 366 দিনের করা হয়। এবং এই একটা এক্সট্রা দিন কোথায় জোড়া হয়, 29 ফেব্রুয়ারি, অর্থাৎ কিনা ফেব্রুয়ারি মাসে আমাদের 29 তারিখ যেটা হচ্ছে সেটা জোড়া হয়, এবং এটাকে বলা হচ্ছে লিপ ইয়ার বা অধিবর্ষ। এবার এই অধিবর্ষ মাপতে হবে আমাদের, তাহলে আমরা এটাকে কিভাবে মাপবো, বলা হচ্ছে 4 দিয়ে ভাগ করলে আমরা বুঝতে পেরে যাবো যে অধিবর্ষ কিনা। কিন্তু একইভাবে যদি দেখি এই যে লাস্টে দুটো জিরো থাকলে কি হয় না, 100 দিয়ে 4 দিয়ে সবসময় লাস্টে যে কোনো সংখ্যা রইল, ঠিক আছে, তারপর লাস্টে দুটো শূন্য থাকলে কি হবে, যে কোনো সংখ্যাকে আমরা 4 দিয়ে, সেরকম সংখ্যাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো। কিন্তু যেহেতু এখানের মধ্যে শতাব্দীগুলো যেগুলো আছে ব্যতিক্রমে বলা হচ্ছে, যেমন 1900 হোক 2100 হোক, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব, 4 দিয়ে না ভাগ করে 400 দ্বারা ভাগ করব। যদি পুরোপুরি ভাগ হয়ে যায় তাহলে সেটা লিপ ইয়ার, যদি না হয় তাহলে সেটাতে এই ধরনের একটা এক্সট্রা দিন জোড়া হবে না, অর্থাৎ অধিবর্ষ হবে না। ওকে, তাহলে এই অধিবর্ষ বার্ষিক গতির কারণে কি হচ্ছে না, একটা বছরের পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এবার মেনলি যেটা হচ্ছে এখানের মধ্যে থেকে ছবিতে দেখলে আমরা বললাম যে গোটা যে পৃথিবীটা রয়েছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এবং সূর্যের চারিদিকে কিভাবে ঘুরছে, যে উপবৃত্তাকার কক্ষপথে, অর্থাৎ বৃত্তের আকারে নয়, যে একটা ডিমের মতন দেখতে লাগছে। এইবার এর থেকে আমরা বুঝতে পারছি তার মধ্যে একটা অংশ থাকবে, এই অংশের মধ্যে একটা ফোকাসে রেখে, মানে মাঝামাঝি অংশে সূর্য থাকবে না, সূর্যকে রাখবে কোথায়, একটা ফোকাসে, হয় এদিকে থাকবে নইলে এই দিকে থাকবে। ঠিক, এই ফোকাস বিন্দু
বা যেটাকে আমরা বলছি নাভিতে। তো এখানের মধ্যে রাখবার পর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। ঠিক এর জন্য কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই পজিশনে যখন পৃথিবী রয়েছে তখন সূর্যের থেকে সবচেয়ে কম দূরত্ব রয়েছে। ঠিক এইটাকে বলা হচ্ছে অনুসূর অবস্থা। তেমনি যখন পৃথিবী ঘুরতে ঘুরতে এই স্থানে পৌঁছাবে তখন কি হবে, সব থেকে দূর, অর্থাৎ কিনা অপসূর অবস্থা। এবার এই অনুসূর আর অপসূরের ব্যাপারে বলা হচ্ছে, এবার যদি আমরা ইংরেজিগুলো দেখি তাহলে পেরিহেলিয়ান অ্যান্ড এপিহেলিয়ান। হেলি শব্দটা যখন আসবে, হেলো শব্দ আসবে, তখন কি হবে, ওটা মানে সূর্যের সাথে কানেক্টেড, অর্থাৎ সূর্যর সব থেকে কাছে যখন থাকবে তখন সেটাকে বলবে অনুসূর অবস্থা, যত দূরে থাকবে পৃথিবী সেটাকে বলবে অপসূর অবস্থা। এবার সূর্যের কাছে আসা মানে কি, গরম হবে। কিন্তু অদ্ভুতভাবে এখানের মধ্যে বলা হয় যে 3 জানুয়ারি এমন একটা সময় যখন পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে। কিন্তু যদি আমরা লক্ষ্য করি তাহলে সেই 3 জানুয়ারি আমাদের এখানে চলে শীতের ঠান্ডা, কিভাবে, এটা বড় প্রশ্ন। এখানে বলা হয় যে পৃথিবী শুধুমাত্র যে সূর্যের আলো পাচ্ছে সেটা নয়, পৃথিবী সূর্যের আলোকে পাওয়ার পর, সূর্যের তাপটাকে গ্রহণ করবার পর বিভিন্ন মাধ্যমে, যেমন বায়ু দ্বারা, জলস্রোত দ্বারা, এসব দ্বারা কি করবে, পুরোপুরি পৃথিবীর মধ্যে আস্তে আস্তে কি হবে না, এই তাপগুলোকে পরিবহন করবে। তাই পৃথিবীর তাপমাত্রা এই যে 15°C আমরা বলি গড়ে, সেটাকে মেনটেন করবার চেষ্টা করবে। এমন নয় যে কোনো একটা জায়গায় খুব গরম হয়ে যাবে, কোনো একটা জায়গায় খুব ঠান্ডা হয়ে যাবে, বরঞ্চ ট্রাই করবে যেন এই 15°-র কাছাকাছি মেনলি স্থানগুলো থাকে। অর্থাৎ পৃথিবী নিজেই এমন অবস্থা সৃষ্টি করবে যাতে পৃথিবীতে বাস করাটা সম্ভব হয়। তাই এই কারণে আমরা কিন্তু 23 জানুয়ারি, যেটা কিনা অনুসূর অবস্থা, যখন কিনা সবচেয়ে গরম হয়ে যাবার কথা, সেরকম কোনো কিছুই দেখতে পাবো না। তেমনি এটা মনে রাখার জন্য আমাদের একটা লাইন হতে পারে যে অনুসূর অবস্থায় আমাদের কি হচ্ছে, 23 জানুয়ারি, যেটা আমাদের এখানে শীতকাল চলছে, সেই সময় কিন্তু অনুসূর অবস্থা থাকছে। অর্থাৎ কিনা পৃথিবী এতটাই থাকবার জন্য আমাদের জন্য জরুরি একটা অবস্থা তৈরি করছে, জরুরি পরিবেশে তৈরি করছে, যে 23 জানুয়ারি যেটা কিনা সবচেয়ে পৃথিবীর মধ্যে ঠান্ডা ঠান্ডা অবস্থা রয়েছে আমাদের এখানে, অ্যাকচুয়ালি পৃথিবী এত সূর্যের কাছে রয়েছে অন্য সময়ের তুলনায়। সবচেয়ে কম দূরত্ব থাকে 14,70,00,000 কিলোমিটার। এবং কি হবে, পৃথিবী যখন দূরত্ব কমবে, মাধ্যাকর্ষণ পড়বার সময় আমরা বলি কি না, m1 m2 ইন্টু m2 বাই ডি স্কোয়ার, মানে পৃথিবী যে টান, যে শক্তিটা, মাধ্যাকর্ষণ শক্তিটা কি হবে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে দূরত্ব যেহেতু সব কমে যাচ্ছে, ডিটা কমে যাচ্ছে, তাই কি হয়ে যাবে, আমাদের গতি অর্থাৎ টানটা বেড়ে যাবে, টানটা তো বেড়ে যাবে, এফটা বেড়ে যাবে, এবং এই এফটা বেড়ে যাওয়ার কারণে আমরা কি হবে, পরিক্রমণ গতিও বেগও বেড়ে যাবে। ঠিক উল্টো ঘটনাগুলো ঘটবে অপসূর অবস্থায়। এখানের মধ্যে 4 জুলাইয়ের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব থাকবে 15,20,00,000 কিলোমিটার, তেমনি পরিক্রমণের বেগ কমে যেতে দেখা যাবে, এবং যেহেতু দূরে আছে তাই সূর্যকে ছোট দেখতে লাগবে। আর অনুসূর অবস্থায় কি হবে, কাছে থাকলে সূর্যকে বড় দেখাবে, সাধারণ কথা। তো এটা ছিল অনুসূর এবং অপসূর অবস্থান। পরের টপিকটা হচ্ছে রবিমার্গ। এবার এই রবিমার্গকে বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে কয়েকটা ঘটনাকে। প্রথম হচ্ছে, আমরা যখন পৃথিবীকে লক্ষ্য করব তখন দেখব পৃথিবী কিন্তু 23.5° কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করছে। এটা যদি আমাদের পৃথিবী হয়, ঠিক, এটা পৃথিবী, অ্যাকচুয়ালি এই যে পৃথিবী কি করছে না, সূর্যকে প্রদক্ষিণ করবার সময় আমরা জানি এই যে নর্থ পোল আর সাউথ পোল, যেটাকে যদি যোগ করি তাহলে আমরা পাবো অক্ষ। এবার পৃথিবীর যদি আমরা নিরক্ষীয় তলের সাপেক্ষে, অর্থাৎ নিরক্ষরেখা মাঝ বরাবর যাচ্ছে, সেখান থেকে যদি আমরা দেখি তাহলে এই কোণটা হচ্ছে 66.5° কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করছে। ঠিক একইভাবে যদি আমরা এখানে যদি একটা লম্বা আঁকি, মানে লম্ব আঁকি, তাহলে সেখানে এই কোণটা কি হয়ে যাবে, 23.5° কোণ। তাই অনেক বই অনেক সময় লেখা থাকে 23.5° কোণে হেলে সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবী, বা কখনো কখনো লেখা থাকে নিরক্ষীয় তলের সাপেক্ষে 66.5° কোণ করে হেলে পৃথিবী কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে। এবার এই বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার যে যখন আমরা এই লম্বা রেখাটার সাপেক্ষে মাপবো তখন সেটা 33°, আর যখন আমরা নিরক্ষীয় তলের সাপেক্ষে মাপবো তখন সেটা হয়ে যাচ্ছে 66.5°। এবার এই ঘূর্ণনের কারণে কি হচ্ছে, বলা হচ্ছে যে পৃথিবী যখন আমরা সূর্যের চারিদিকে ঘুরছে এভাবে, তখন একটা সময় হচ্ছে যখন পৃথিবী এই যে
এই অক্ষটার জন্য, এই 3.5 ডিগ্রি কোণে হেলে থাকার জন্য কখনো কখনো পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের সামনে চলে আসবে, তেমনি কখনো কখনো দক্ষিণ গোলার্ধ পৃথিবী সূর্যের সামনে চলে আসবে। আবার এমনও হবে যে এই দুটোর মধ্যে কোনোটাই সূর্যের সামনে থাকবে না, নিরক্ষরেখা যেটা থাকবে সেটা সূর্যের সামনে চলে আসবে। মানে কি হবে না, কখনো কখনো সূর্য এর সামনে উত্তর গোলার্ধে চলে আসবে, অর্থাৎ কিনা কর্কট ক্রান্তি রেখা চলে আসবে, অর্থাৎ এই রেখাটা। আবার কখনো কি হবে না, পৃথিবী যখন এক পাক ঘুরে এই সময় কি হচ্ছে, মকর ক্রান্তি রেখার সামনাসামনি চলে আসবে সূর্যের, আর এই সময় কি হবে, কর্কট ক্রান্তি রেখা সূর্যের সামনে চলে আসবে। আরেকবার যদি ভালোভাবে বলা যায়, ক্লিয়ার হলো না বিষয়টা, যেহেতু এই যে পৃথিবী আছে, এখানে পৃথিবী কি হচ্ছে, যেহেতু 3.5 ডিগ্রি কোণে হেলে রয়েছে, তাই কখনো কি হবে, কর্কট ক্রান্তি রেখা সূর্যের সামনে চলে আসবে। আবার এই 22শে ডিসেম্বরে কি হবে, মকর ক্রান্তি রেখা সূর্যের সামনে চলে আসবে। ঠিক একইভাবে মাঝে একটা সময় এমন আসবে যখন কি হবে, নিরক্ষরেখা সূর্যের সামনে চলে আসবে। অর্থাৎ সূর্য কখনো নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেবে, কখনো টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেবে, আবার কখনো কখনো দক্ষিণ দিকে মানে মকর ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেবে। এই যে কর্কট ক্রান্তি রেখায় 3.5 ডিগ্রি উত্তরে যেটা রয়েছে, তখন কখনো কখনো এখানে সামনে দেখা যাবে, মনে হবে যেন সূর্য কি হচ্ছে, কর্কট ক্রান্তি রেখায় রয়েছে লম্বাভাবে। কখনো কখনো এই যে নিরক্ষরেখা রয়েছে, সেখানে মনে হবে যেন নিরক্ষরেখায় এই পয়েন্টগুলোতে কি হবে, লম্বাভাবে কিরণ দিচ্ছে বলে মনে হবে। ঠিক সেভাবেই কখনো কখনো মকর ক্রান্তি রেখায় লম্বাভাবে কিরণ দিচ্ছে, বা মকর ক্রান্তি রেখার সামনেই রয়েছে, এরকম মনে হবে। অর্থাৎ কিনা মনে হবে সূর্য যেন এইভাবে একটা বারবার উত্তর দক্ষিণ এইভাবে যেন আগে পিছিয়ে করছে, মনে হবে যেন তার স্থানটা পরিবর্তন করছে। ঠিক, এবং এটাকেই ভেঙে বলছে রবি মার্গ, অর্থাৎ রবি মানে সূর্য এবং মার্গ মানে হচ্ছে পথ, সূর্যের পথ এটাকে বলা হচ্ছে। ক্লিয়ার? এবার এই সূর্যের পথের কারণে কি হবে, যদি কেউ আমাদের কর্কট ক্রান্তি রেখায় লম্বাভাবে কিরণ দিচ্ছে, কিরণ দেওয়া মানে টসটা সামনে এখানে আছে, তাহলে এখানের মধ্যে কি হবে, উষ্ণতা, সূর্য এখানে আছে, উষ্ণতা কর্কট ক্রান্তি রেখায় বেশি হবে। যখন সেম ঘটনা মকর ক্রান্তি রেখায় ঘটবে, তখন উষ্ণতা কি হবে, মকর ক্রান্তি রেখায় বৃদ্ধি পেয়ে যাবে। যখন মাঝামাঝি অবস্থায় থাকবে নিরক্ষরেখার কাছাকাছি, তখন কি হবে, সূর্য নিরক্ষরেখায় লম্বাভাবে কিরণ দেবে, অর্থাৎ কিনা কর্কট ক্রান্তি রেখা আর মকর ক্রান্তি রেখায় প্রায় সমান সমান আলো দেবে, কিরণ দেবে, বা গরম হবে সেখানে সমান সমান। তাই এই ঘটনাগুলোই কিন্তু আমরা এখানের মধ্যে লক্ষ্য করে থাকি। বলা হচ্ছে যে যখন আমাদের এখানে গ্রীষ্মকাল চলে, আমরা আমাদের হিসাবে দেখব, তখন কি হচ্ছে না, চলছে আমাদের 21শে জুন, এই ঘটনাটা আগে পড়ছি আমরা, 21শে জুনের কথাটা আমরা পড়ছি। তো এই 21শে জুনের মধ্যে কি হবে না, কর্কট ক্রান্তি রেখা কি হবে, যেহেতু হেলে আছে এই যে এই পয়েন্টে, তাই সূর্য কি হবে, কর্কট ক্রান্তি রেখা সূর্যের সামনে চলে আসার কারণে 90 ডিগ্রি কোণে অর্থাৎ লম্বভাবে কিরণ দেবে। অর্থাৎ কি হবে, এখানের মধ্যে গরম দেখা যাবে, আমাদের এখানে গরম চলবে, গ্রীষ্মকাল চলবে, এবং বলা হচ্ছে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন দেখতে পাওয়া যাবে এবং সূর্য কর্কট ক্রান্তি রেখায় আলো দেবে। ঠিক উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ মকর সংক্রান্তির দিন 22শে ডিসেম্বর, যেখানে কিনা উত্তর গোলার্ধে মানে আমাদের এখানে কি চলবে, ঠান্ডা চলবে, তাই এটাকে বলছে উইন্টার সলস্টিসও বলা হয়ে থাকে। এবং এখানে আমাদের দেশের মধ্যে কি হবে, সবচেয়ে ক্ষুদ্রতম দিন দেখতে পাওয়া যাবে এবং সূর্য মকর ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেবে। থার্ড, যখন নিরক্ষরেখা এই পয়েন্টে নিরক্ষরেখার সামনে চলে আসবে সূর্যে, তখন কি হবে, সূর্য বাকি দুটো কর্কট ক্রান্তি হোক বা মকর ক্রান্তি হোক, দুটো রেখায় সমানভাবে কিন্তু কিরণ দেবে। অর্থাৎ এখানে 23শে সেপ্টেম্বর আর 21শে মার্চের কথা বলা হচ্ছে। এই যে 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর কি হবে, সমান সমান দিন এবং সমান সমান রাত্রি আমরা কিন্তু দেখতে পাবো। অর্থাৎ আমরা দেখছি কি না, এই 21শে মার্চ হোক বা 23শে সেপ্টেম্বর হোক, সেটা সমানভাবে আলো দেওয়ায় সমান দিন এবং সমান রাত্রি দেখতে পাওয়া যায়, যেটা কিনা বলছে সমান বা ইকুইনক্স, যার অর্থ কিনা সমান। এবার এই ইকুইনক্সের জন্য আমাদের যেটা জানতে হয় যে
সমান মানে কি, দিন রাত্রি সমান হবে। দিন রাত্রি সমান মানে 12 ঘন্টার দিন এবং 12 ঘন্টার রাত সর্বত্র সব জায়গায় হবে। এবং ছায়াবৃত্ত প্রতিটি অক্ষরেখাকে সমদ্বিখণ্ডিত করবে, ঠিক, এবং 0 ডিগ্রিতে লম্বভাবে কিরণ দেবে। এবার এটা কি হবে, 23 সেপ্টেম্বর কি চলে আমাদের এখানে, শরৎ। তো সেই জন্য বলছে শরৎকালীন বিষুব বা অটোমনাল ইকুইনক্স। সেইভাবে আরেকটা বলে জলবিষুব। তেমনি মহাবিষুব বলা হচ্ছে 21 মার্চকে। উত্তর গোলার্ধে তখন কি চলবে, বসন্তকাল চলবে, বসন্তকালীন বিষুব। তাই বসন্তকালীন বিষুবকে মহাবিষুব এবং 23 সেপ্টেম্বরের বিষুবকে জলবিষুব বলা হচ্ছে। আর অন্য দুটো ঘটনা যেগুলো আমরা বললাম, একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখায় যখন লম্বভাবে কিরণ দিচ্ছে সেটা, একটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে যখন আমাদের মকর ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে, সেটা হচ্ছে 22 ডিসেম্বর। এবং এখানের মধ্যে দক্ষিণ গোলার্ধে দিনটা সব থেকে বড় হবে, উত্তর গোলার্ধে সব থেকে ছোট হয়ে যাবে। ঠিক, আমাদের এখানে শীতকাল চলছে, শীতে কি হবে, সব থেকে দিনটা ছোট হয় এবং রাত্রিটা সব থেকে বড় হয়। তেমনি কর্কট ক্রান্তি রেখায় কি হবে, সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেবে 21 জুন, সবসময় হবে 21 জুন। জুনের সময় সব থেকে গরম পড়বে, তার জন্য জুন মাসে, ঠিক। এবং 14 ঘন্টার সবচেয়ে বড় দিন হবে এবং সবচেয়ে ছোট রাত হয়, সেটা হচ্ছে প্রায় 10 ঘন্টা, প্রায় বলা হতে পারে, ঠিক। এগুলো ছিল আমাদের সংক্রান্তি। এবার হচ্ছে পৃথিবীর ঋতু পরিবর্তন হচ্ছে। আমরা দেখলাম যেভাবে ঘুরছে এবং 23.5 ডিগ্রি কোণ করে রয়েছে এবং এর জন্য কি হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে। 4টি ঋতু রয়েছে আমাদের এখানে। প্রথম ঋতু বলা হচ্ছে অবশ্যই গ্রীষ্মকাল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আমরা 6টা ঋতু বলে থাকি জেনারেলি, কিন্তু এখানে আমরা 4টাকে সব থেকে বেশি লক্ষ্য করে থাকি। এই যে গ্রীষ্মকাল মে, জুন, জুলাই, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। এখানে শীতকাল হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। আচ্ছা, শরৎকাল হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং বসন্তকাল হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই টাইমটাতে। এবং আমরা বলছি যে ভৌগোলিকভাবে আমরা বলছি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সময় অনুযায়ী কিন্তু এই চক্রাকার আবর্তনের জন্য সূর্যরশ্মি কোথাও লম্বভাবে পড়ছে, কোথাও তির্যকভাবে পড়ছে, সেই হিসাবে গরম ঠান্ডা এরকম পরিবর্তন হচ্ছে এবং তার ফলে আমরা কিন্তু এই ঋতুচক্রকে দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে যে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হচ্ছে তার মেন তার মানে দিন রাত্রি আর উষ্ণতা তারতম্য অনুযায়ী বছরকে ভাগ করা হচ্ছে মেন। ঋতু পরিবর্তনের ঘটনাটাকে এখানে বলা হচ্ছে যে পৃথিবী গোলাকার আকৃতি, তার কারণে কি হবে, সূর্যরশ্মি সমানভাবে পড়বে না, তির্যকভাবে পড়বে, কোথাও লম্বভাবে পড়বে। যেখানে লম্বভাবে পড়বে সেখানে বেশি গরম হবে, তির্যকভাবে পড়লে সেটা কম গরম হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি, সূর্যকে প্রদক্ষিণ করবার জন্য কি হচ্ছে, সূর্যরশ্মি বিভিন্ন কোণে কিন্তু বিভিন্ন স্থানে আলো দিচ্ছে, আমরা আগে দেখলাম। এবং তার কারণে কি হবে, উষ্ণতা পরিবর্তন হবে এবং ঋতু পরিবর্তনও হবে। এছাড়া হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথ, একটা জায়গায় অপসূর, এক জায়গায় অনুসূর, এবং তার কারণে কিন্তু উষ্ণতার পার্থক্য কিন্তু হয়ে থাকে। এছাড়া বলা হচ্ছে অক্ষের দিকে হেলে অবস্থান করা, যেটা 66.5 ডিগ্রি আমরা বলি। তার ফলে কি হয় না, কখনো উত্তর গোলার্ধের সামনে আসছে, কখনো দক্ষিণ গোলার্ধের সূর্যের সামনে আসছে, তাই সেই হিসাবে কিন্তু সূর্য আলো দিচ্ছে এবং তার ফলে কিন্তু এই ঋতু পরিবর্তনের ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। এবার যখন আমরা এই ঘটনাগুলো পড়ছিলাম যে মকর ক্রান্তি রেখায় সূর্যরশ্মি দেবে, তখন যেহেতু 23.5 ডিগ্রি কোণে হেলে আছে পৃথিবী, ঠিক, এবং তার কারণে কি হয় না, উত্তর গোলার্ধে তখন আলো যায় না। যখন দক্ষিণ মকর ক্রান্তি রেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয়, তখন কি হবে, উত্তর গোলার্ধে যখন মকর ক্রান্তি রেখা সূর্যের সামনে চলে আসবে, তখন উত্তর গোলার্ধে কিন্তু এই অংশটা যখন হবে, সেই অংশের মধ্যে সূর্যরশ্মি যাবে না। ঠিক একইভাবে যখন উত্তর গোলার্ধে অর্থাৎ কর্কট ক্রান্তি, যেটা বললাম আমরা কর্কট সংক্রান্তি দিন 21 জুন, সেই দিনে কর্কট ক্রান্তি রেখার উপর যে লম্বভাবে কিরণ দেওয়ার কারণে উল্টো দিকে এই যে দক্ষিণ গোলার্ধের এই অংশের মধ্যে আলো লম্বা যাবে না। এটা এক সেকেন্ড, এখানে ছবিটা আরেকবার ইনসার্ট করতে হবে, সুবিধা হবে তাহলে। অর্থাৎ কিনা বলা হচ্ছে যে 21 জুন যে তারিখটা দেখলাম, কর্কট ক্রান্তি রেখার উপর যখন সূর্য রশ্মি দিচ্ছে, তখন কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে যে দক্ষিণ গোলার্ধে তখন সূর্যরশ্মি পৌঁছাচ্ছে না। এই যে এখানে দক্ষিণ গোলার্ধে তখন সূর্যরশ্মি পৌঁছাচ্ছে না।
তেমনি যখন দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি দিচ্ছে, মানে হচ্ছে মকর সংক্রান্তির দিন কি হচ্ছে না, উত্তর গোলার্ধে কিন্তু এই যে উত্তর গোলার্ধ, সেখানের মধ্যে কিন্তু আলো যাচ্ছে না, যার কারণে উত্তর গোলার্ধে তখন রাত্রি চলবে। যখন দক্ষিণ মকর সংক্রান্তি রেখায় লম্বা বিকিরণ দেবে, তখন উত্তর গোলার্ধে কি করবে, রাত্রি চলবে। এক সেকেন্ড এটা ঠিক করে নি। হ্যাঁ, অর্থাৎ কিনা দক্ষিণ গোলার্ধে যখন লম্বাভাবে কিরণ দেবে, অর্থাৎ কিনা মকর ক্রান্তি রেখায় 22শে ডিসেম্বর আমাদের এখানে শীতকাল চলবে, এবং এই কোণটা করে থাকার কারণে এইখানে চলে যাবে উত্তর গোলার্ধটা, অর্থাৎ কিনা সূর্যরশ্মি ডাইরেক্টলি ওখানে পড়বেই না বলতে বলা যেতে পারে। তেমনি 21শে জুনের সময়ও দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি যাবে না, এবং তার ফলে সেখানের মধ্যে দেখতে পাওয়া যায় অদ্ভুত ঘটনা, যেটাকে বলছে মানে 6 মাস দিন এবং 6 মাস রাত। এবার এই যে 6 মাস দিন এবং 6 মাস রাত চলছে, সেই সময়ের মধ্যে রাত্রিবেলা যখন মাঝ রাত্রি চলে, তখন এদের মধ্যে উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল চলবে, তখন উত্তর গোলার্ধে উত্তর মেরুতে যে গ্রীষ্মকালে সুমেরুতে, এবং দক্ষিণ দিকে যখন গ্রীষ্মকাল চলবে, অর্থাৎ আমাদের এখানে যখন শীতকাল চলবে, তখন দক্ষিণ গোলার্ধে দক্ষিণ মেরুতে আর কি, তখন সেখানে কি হবে, 6 মাস দিন দেখতে পাওয়া যায়, এবং গভীর রাত্রিবেলা আকাশে সূর্য কিন্তু দেখতে পাওয়া যায়। এখানে বলা হয় নরওয়ের হ্যামারফেস্ট বন্দরের মধ্যে 13ই মে থেকে 29শে জুলাই পর্যন্ত গভীর রাতেও সূর্য দেখা যায়, তাই একে নিশীত সূর্যের দেশ বলা হয়। আর যখন এখানের মধ্যে 6 মাস ধরে রাত্রি চলে, তখন দেখতে পাওয়া যায় মেরুজ্যোতি বা মেরুপ্রভা। তখন কি হয় না, আকাশের মধ্যে বায়ুমণ্ডলের সৌরকণার সংস্পর্শে কি হয়, মেরুর মধ্যে আমরা রামধনু রঙের আলো ছটা দেখতে পাই উত্তর গোলার্ধে, যেটাকে বোরিওলিস অরোরা বোরিওলিস বলে বা সুমেরুপ্রভা বলে। দক্ষিণ গোলার্ধে সেটিকে অরোরা অস্ট্রেলিস বলা হয়ে থাকে। ওকে, মানে মেনলি যখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল চলবে বা শীতকাল চলবে, সেই হিসাবে কিন্তু এখানের মধ্যে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধের মধ্যে অনেক কিছু চেঞ্জ হবে। এটা কাটা যাচ্ছে না। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে আহ্নিক গতি আর বার্ষিক গতির মধ্যে পার্থক্য দেওয়া হয়েছে। আহ্নিক গতি মানে কি, দিনের বেলা একদিন 24 ঘন্টা, তেমনি বার্ষিক গতি মানে 365 দিন 5 ঘন্টা 46 মিনিট 48 মিনিট 46 সেকেন্ড, 1 বছর। পৃথিবী অক্ষের উপর যেটা ঘুরবে সেটা হচ্ছে আহ্নিক গতি, সূর্যের চারদিকে ঘুরলে সেটা বার্ষিক গতি। তেমনি নিরক্ষরেখায় আহ্নিক গতির কারণে সবচেয়ে বেশি গতিবেগ দেখতে পাওয়া যায়, আর পরিক্রমের গতিবেগ কিন্তু সেকেন্ডে প্রায় 30 কিলোমিটার। এখানে গতিবেগ নিয়ে বলা হচ্ছে পার্থক্য। এবং দিন রাত্রি সৃষ্টি, জোয়ার ভাটা সৃষ্টি, কোরিওলিস বলে সৃষ্টি, সময় নির্ধারণ এগুলো আহ্নিক গতির কারণে হয়ে থাকলেও দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, ঋতু পরিবর্তন, অধিবর্ষ এসবগুলো কিন্তু বার্ষিক গতির জন্য হয়। আর দৈনিক গতি অন্য নাম হচ্ছে, মানে আহ্নিক গতির অন্য নাম দৈনিক গতি, তেমনি বার্ষিক পরিক্রমণ গতিও বার্ষিক গতিকে বলা হয়ে থাকে। ওকে, এবার কতগুলো এখানের মধ্যে দেওয়া হয়েছে। কোরিওলিস বল মানে ওই সমুদ্র স্রোত বা বায়ু স্রোত এসবগুলো কি করে, দিক পরিবর্তন করে। ঠিক, মেরুজ্যোতি মানে হচ্ছে মেরুতে দৃশ্যমান আলোর ছটা। নিশীথ সূর্য মানে হচ্ছে মাঝরাতে যে সূর্য, গ্রীষ্মকালের রাতের আকাশে সূর্য দেখতে পাওয়া যাচ্ছে সেটা। গোধূলি মানে হচ্ছে অস্ত যাওয়ার পর আকাশে একটা হালকা রং দেখতে পাওয়া যায়, সেই সময়টাকে গোধূলি বলা হচ্ছে। ছায়াবৃত্ত মানে পৃথিবী যেখানের মধ্যে দিন হচ্ছে, যেখানের মধ্যে রাত হচ্ছে, সেই যে লাইনটা মাঝে রয়েছে সীমারেখা যেটাকে বলা হচ্ছে, সেটাকে বলছে ছায়াবৃত্ত। তেমনি অধিবর্ষ মানে প্রতি 4 বছরে একটা করে দিন ফেব্রুয়ারি মাসে লাস্টে যোগ করা হচ্ছে, সেটা অধিবর্ষ। অনুসুর অবস্থান অপসুর অবস্থান, অর্থাৎ পৃথিবী সবচেয়ে কাছে যখন সূর্যের কাছে রয়েছে তখন সেটাকে বলছে অনুসুর, যখন দূরে রয়েছে তখন সেটা অপসুর। অনুসুর অবস্থান হচ্ছে 3রা জানুয়ারি, তেমনি অপসুর অবস্থান হচ্ছে 4ঠা জুলাই। নক্ষত্র দিন এবং সৌর দিন মানে সূর্যের সাপেক্ষে যে দিন হতে 24 ঘন্টা লাগছে, আর নক্ষত্র দিন এর নক্ষত্র হবে সেটা বলা হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট ওই সময়টা। ঠিক, 4 সেকেন্ড। এগুলো ছিল সেকেন্ড আমাদের চ্যাপ্টার।